আসসালামু আলাইকুম। তো আমরা 32B2 সেকশনে যারা আছি, আমি হচ্ছে আপনাদের মিড টার্মের ব্যাপারে কোন জায়গা থেকে একটু পড়বেন, এই জিনিসটা একটু আলোচনা করে দেই। তো আমরা ৩ টা চ্যাপ্টার পড়ছি। চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3। চ্যাপ্টার 3 টা আজকেই পড়াইলাম। তো চ্যাপ্টার 1 এ যদি আমরা একটু যাই, এইখানে আপনারা ইম্পোর্টেন্স দিয়ে যেটা পড়বেন সেটা হচ্ছে কিভাবে একটা অর্গানাইজেশনের মধ্যে ইথিক্সটা ইমপ্রুভ করা যায়। হুম? এই ব্যাপারটা একটু ভালোমতো পড়বেন। অর্থাৎ ইমপ্রুভিং কর্পোরেট ইথিক্স। এখন সেটা বিভিন্নভাবে আসতে পারে, যে হইতে পারে যে আপনার আপনার কোম্পানিতে আপনি কিভাবে ইথিক্সটা ইমপ্রুভ করবেন। তো এখান থেকে একটু পড়বেন। ঠিক আছে? বইটা একটু পড়বেন। বইটা না পড়লে যেটা হবে যে আপনার পয়েন্টগুলা মাথায় আসবে না। ওই পয়েন্টগুলা আপনি ব্যাখ্যা করে লিখতেও পারবেন না। সো এখানে অনেক কিছু লেখা থাকবে, কিন্তু এত কিছু আপনার লেখার প্রয়োজন নেই। যেমন কথার কথা লেখা আছে অ্যাপয়েন্টিং এ কর্পোরেট ইথিক্স অফিসার। আপনি সংক্ষেপে ২ লাইনে লিখলেন যে একটা এথিক্স অফিসার রাখলে সে সবাইকে কমপ্লায়েন্স বোঝাবে, বা কমপ্লায়েন্স বলতে কি বুঝায়, বা একজন কর্পোরেট এথিক্স অফিসারের রেসপন্সিবিলিটি কি, এটা ২-১ লাইনে লিখে দিবেন। তারপরে যেমন এথিক্যাল স্ট্যান্ডার্ড সেট বাই দ্য বোর্ড অফ ডিরেক্টরস, অর্থাৎ মালিক পক্ষ অনেক সময় নিজেরাই কিছু এথিক্যাল স্ট্যান্ডার্ড সেট করে দিতে পারে। এর মাধ্যমে আপনাদের কোড অফ এথিক্স পড়াইছিলাম। কর্পোরেট কোড অফ এথিক্স তো একটা লিখিত ফরম্যাটে কিছু নিয়ম কানুন, কিছু ভ্যালুজ এন্ড প্রিন্সিপলস আপনি লিখে রাখতে পারেন, এবং সেইটা আপনি কোম্পানির সবাইকে বা আ সব ধরনের অ্যাক্টিভিটিতে এই কোড অফ এথিক্স সবাই মেনে চলবে। এই ব্যাপারে মানুষকে শিক্ষা দিতে পারেন। আরো কি করতে পারেন? কন্ডাক্টিং সোশ্যাল অডিট। আপনি সোশ্যাল অডিট চালাইতে পারেন একটা কোম্পানির ভালো-মন্দ সম্পর্কে। হ্যাঁ, রিকোয়ারিং এমপ্লয়িজ টু টেক এথিক্স ট্রেনিং। আপনাদের যেরকম আমি এথিক্স পড়াচ্ছি, তেমনিভাবে একটা কোম্পানির মধ্যে আপনি এমপ্লয়িদেরকে এথিক্স পড়াইতে পারেন। তো এইরকম ছোটখাটো কাজগুলো দেখে, এই যে ইনক্লুডিং এথিক্যাল ক্রাইটেরিয়া ইন এমপ্লয়ি অ্যাপ্রেইজাল, হ্যাঁ? যে এমপ্লয়িদের কাজের জন্য শুধুমাত্র তাদের টাকা পয়সা রিলেটেড জিনিসটাই ইম্পোর্টেন্স না দিয়ে তাদের এথিক্সটাকেও আপনি গুরুত্ব দিলেন। যখন তাদের অ্যাপ্রেইজাল বা বছর শেষে যখন তাদের ইনক্রিমেন্ট বা বোনাস দিবেন, সেই বিষয়গুলাতে যাতে এথিক্যাল ক্রাইটেরিয়া গুলাও ইনক্লুডেড থাকে। তো এই পয়েন্টগুলা মেনশন করে আপনি যদি একটু পড়েন, পড়লে এখান থেকে ২-১ লাইন করে লিখবেন। ঠিক আছে? সো হাউ টু ইমপ্রুভ এথিক্স ইন ইউর বিজনেস, এটা বিভিন্নভাবে প্রশ্নটা আসতে পারে। বাট ওভারঅল হাউ টু ইমপ্রুভ বা আম ইমপ্রুভিং কর্পোরেট এথিক্স। যে কিভাবে একটা কর্পোরেশনের মধ্যে এথিক্সটা ইমপ্রুভ করা যায়। আচ্ছা, এই চ্যাপ্টার থেকে আরেকটা যেটা আসবে সেটা হচ্ছে 5 স্টেপস এথিক্যাল ডিসিশন মেকিং প্রসেস। ঠিক আছে? আ এটা যেটা 5 স্টেপ এথিক্যাল ডিসিশন মেকিং প্রসেস, এটার উপর আপনাদেরকে প্র্যাকটিস করাইছি, আমি নিজে দেখাইছি, কুইজ করাইছি। সো আশা করা যায় এখানে সমস্যা হবে না। এখানে একটা গল্প আসবে। গল্পটার ১ম এ একটা প্রবলেম স্টেটমেন্ট থাকবে। ১ লাইনে এথিক্যাল ইস্যুটা আপনি লিখবেন। তারপরে কতগুলা অল্টারনেটিভ আইডেন্টিফাই করবেন। ৩ থেকে ৪ টা অল্টারনেটিভ দিবেন। যেকোনো একটা অল্টারনেটিভ চুজ করবেন এবং সেটার যেকোনো একটা এথিক্যাল অ্যাপ্রোচ এর মাধ্যমে ইভালুয়েশন করবেন। ফাইনালি ইমপ্লিমেন্ট এবং ইভালুয়েশন এ একটা গদবাঁধা লাইন লিখে দিবেন। যে এরপরে আমি আমার পার্সোনাল লাইফ হইতে পারে, বা আমার কোম্পানি হইতে পারে, সেখানে আমার ডিসিশনটা ইমপ্লিমেন্ট করব। হ্যাঁ, যদি কোনো ফ্রিকশন আসে, যদি কোনো অপোজিশন আসে, তখন সেই ক্ষেত্রে আমি আমার আ ভালো-মন্দ, আমার প্রস এন্ড কনস তাদের কাছে ব্যাখ্যা করব যে এই ডিসিশনটা কেন আমি নিছি। হ্যাঁ? অ্যান্ড ফাইনালি কিছু সময় পর আমি ইভালুয়েট করব যে আমার আ আমার 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 যে ডিসিশনটা আছে সেই ডিসিশনটার মাধ্যমে স্যাটিসফ্যাক্টরি আউটকাম আসছে কিনা। সো এটা আমরা অনেকবার পড়ছি। যদি কোনো প্রবলেম থাকে ক্লাস লেকচারটা দেখে নেবেন। ইথিক্যাল ডিসিশন মেকিং, এটার উপর একটা ফুল ক্লাস আমি নিছি। আপনাদের প্র্যাকটিস দিছি, কুইজও আসছে। সো আশা করা যায় এই জিনিসটা আপনাদের সমস্যা হবে না। তাহলে চ্যাপ্টার 1 থেকে আমরা দেখলাম হচ্ছে ইমপ্রুভিং কর্পোরেট এথিক্স এবং 5 স্টেপস ডিসিশন মেকিং প্রসেস। আচ্ছা, এবার একটু চ্যাপ্টার 2 এ চলে যাই। চ্যাপ্টার 2 থেকে যেটা পড়বেন সেটা হচ্ছে হ্যাঁ, এই আ অর্থাৎ আইটি ওয়ার্কারের সাথে বিভিন্ন ধরনের প্রফেশনাল রিলেশনশিপ আমরা দেখছিলাম। ঠিক আছে? বিভিন্ন প্রফেশনাল রিলেশনশিপ আমরা দেখছি। তার মধ্যে আপনারা যেটা মোস্ট ইম্পোর্টেন্স সহকারে পড়বেন সেটা হচ্ছে আইটি ওয়ার্কারের সাথে ক্লায়েন্ট।
আইটি ওয়ার্কারের সাথে ক্লায়েন্ট এবং আইটি ওয়ার্কারের সাথে এমপ্লয়ার তাদের যেই এথিক্যাল ইস্যু গুলা ছিল সেটা। হ্যাঁ, যেমন আমরা দেখছিলাম যে আইটি ওয়ার্কারের সাথে এমপ্লয়ারের কিছু প্রবলেম ছিল। যেমন ট্রেড সিক্রেট, হ্যাঁ? ট্রেড সিক্রেটটা ফাঁস হয়ে যাওয়া, হ্যাঁ? বা ধরেন কথার কথা যে সফটওয়্যার পাইরেসি বা এরকম কতগুলা জিনিস ছিল। তাহলে এগুলো একটু গুরুত্ব সহকারে পড়বেন। আর আরেকটা পড়বেন সেটা হচ্ছে আইটি ওয়ার্কার এবং ক্লায়েন্ট। আইটি ওয়ার্কার এবং ক্লায়েন্ট। তাহলে ক্লায়েন্টের সাথে কি, কি প্রবলেম থাকে যেমন কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট একটা প্রবলেম। হুম? কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এটা একটা প্রবলেম। তারপর আ আরো ছিল যেমন মিসরিপ্রেজেন্টেশন একটা প্রবলেম। তো এখানে গুরুত্ব সহকারে পড়বেন হচ্ছে ট্রেড সিক্রেট, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। ট্রেড সিক্রেট, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। আর ওভারঅল আইটি ওয়ার্কের সাথে ক্লায়েন্টের সম্পর্ক এবং আইটি ওয়ার্কারের সাথে এমপ্লয়ার এই ২ টা সম্পর্ক ভালোমতো পড়লেই হবে। আরো অনেক কিছু পড়াইছি যেমন সাপ্লায়ার পড়াইছি, হ্যাঁ? তারপর আরো অনেকগুলা জিনিস পড়াইছি, হ্যাঁ? কিন্তু ওগুলা আপাতত আর দিচ্ছি না। এটা আপাতত সমস্যা নাই। আ দেন যেটা পড়বেন সেটা হচ্ছে প্রফেশনাল কোড অফ এথিক্স। কেন আইটি প্রফেশনালদের একটা কোড অফ এথিক্স দরকার? একটা কোড অফ এথিক্স থাকলে কি হবে? ভালো কি মন্দ? এরকম একটা জিনিস। অর্থাৎ একটা কোড অফ এথিক্স কিভাবে প্রফেশনাল আইটি ইনস্টিটিউটের আ আপনার কি এথিক্স ডেভেলপ করতে পারে বা এথিক্স ইমপ্রুভ করতে পারে। এখানে আমরা কতগুলা পয়েন্ট দেখতে পাচ্ছি। লাইক এথিক্যাল ডিসিশন মেকিং, হাই স্ট্যান্ডার্ডস, হ্যাঁ? ট্রাস্ট অ্যান্ড রেসপেক্ট ফ্রম দ্যা জেনারেল পাবলিক অ্যান্ড ইভালুয়েশন বেঞ্চমার্ক। তো এই পয়েন্টগুলো একটু পড়বেন। ঠিক আছে? এই প্রফেশনাল কোড অফ এথিক্স যেই অংশটুকু আছে এটা একটু পড়বেন। পড়লে এই পয়েন্টগুলা নিয়ে আপনি একটু ব্যাখ্যা লিখতে হবে। শুধু লিখলেই হবে না এথিক্যাল ডিসিশন মেকিং। যেমন আপনাদের কুইজ আপনারা প্রায়ই পয়েন্ট লিখে রাখছেন। শুধু পয়েন্ট লিখলে হবে না। এই পয়েন্টটার মিনিং লিখতে হবে। এই পয়েন্টটা কেন এই পয়েন্টটা ইম্পোর্টেন্ট সেটা ২-১ টা লাইনে লিখতে হবে। হ্যাঁ? ২ টা ১ টা লাইন লিখতে হবে। সো প্রফেশনাল কোড অফ এথিক্স এটাও এখানে ইম্পোর্টেন্ট। আর ফাইনালি পড়বেন যেটা সেটা হচ্ছে গভর্নমেন্ট লাইসেন্সিং। আমি আপনাদের পড়াইছিলাম যে কেন আইটি ওয়ার্কারদের গভর্নমেন্ট লাইসেন্সিং দিতে সমস্যা। আইটি ওয়ার্কারদের কেন গভর্নমেন্ট লাইসেন্সিং দিতে প্রবলেম। কি, কি প্রবলেম ছিল? হ্যাঁ? যেমন অনেক ধরনের প্রবলেম ছিল। যেমন একটা প্রবলেম ছিল হচ্ছে আ যেমন কোনো বডি অফ নলেজ নাই। হ্যাঁ? বা এক্সাম টেকিং এর কোনো অথরিটি নাই। এরকম বিষয়গুলো আপনাদের ইয়ার মধ্যেও আছে। সেখান থেকে একটু পড়ে নিবেন। আচ্ছা। তাহলে 2nd চ্যাপ্টারে আমরা কি, কি দেখলাম? 2nd চ্যাপ্টারে আমরা মূলত দেখলাম হচ্ছে ট্রেড সিক্রেট, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট অর্থাৎ এমপ্লয়ার এবং আম আ এম এমপ্লয়ারের সাথে কি, কি রিলেশনশিপ এবং রিলেশনশিপ বিটুইন আইটি ওয়ার্কার অ্যান্ড এমপ্লয়ার আর আই আ এদিকে আসতেছে আইটি ওয়ার্কার অ্যান্ড ক্লায়েন্ট এই ২ টা দেখবেন। আরো অনেক কিছু পড়াইছি ওগুলা দরকার নাই আপাতত বাদ দিয়ে দিচ্ছি। আর হচ্ছে প্রফেশনাল কোড অফ এথিক্স এটা কেন দরকার? এটা কি কাজ করে? এই পয়েন্টগুলা পড়বেন। আর ফাইনালি পড়বেন হচ্ছে কেন লাইসেন্সিং বা গভর্নমেন্ট লাইসেন্সিং এ কি ধরনের সমস্যা হয় এটা পড়বেন। আচ্ছা। এরপরে আসেন হচ্ছে আজকে যেই চ্যাপ্টারটা পড়াইলাম অর্থাৎ লেকচার 3 যেটা পড়াইলাম সেটা এইখান থেকে গুরুত্ব সহকারে পড়বেন হচ্ছে পড়াইছি তো অনেক কিছুই বাট সব গুরুত্ব দরকার নেই। বেশি গুরুত্ব দিবেন হচ্ছে ভাইরাস, ওয়ার্ম এবং ডিডস। ভাইরাস, ওয়ার্ম এবং ডিডস। এগুলা খুব গুরুত্ব সহকারে পড়বেন। এগুলার মানে কি? কিভাবে অ্যাটাক হয়? অ্যাটাকের হাত থেকে কিভাবে বাঁচা যায়? এই ব্যাপারে ডিটেইল লিখবেন। ঠিক আছে? ভাইরাস, ওয়ার্ম এবং ডিডস। আর আরেকটা প্রশ্ন আছে এখান থেকে সেটা হচ্ছে যে একদম লাস্টে যে ট্রেনিং দ্য এমপ্লয়িজ অ্যাবাউট আইটি সিকিউরিটি রিস্ক। অর্থাৎ যেটা আমি একদম লাস্ট আলোচনা করলাম যে আপনি কিভাবে এটা আমি বিভিন্নভাবে দিতে পারি। এভাবে বলতে পারি যে আপনি একটা স্কুলের আইসিটি টিচার। তাহলে আপনার স্কুলের বাচ্চাদেরকে কিভাবে আপনি সাইবার সিকিউরিটি শেখাবেন? হ্যাঁ? আসলে উত্তর এগুলাই। হ্যাঁ? স্কুলের বাচ্চা হোক, কি এমপ্লয়ি হোক, কি ট্রেনি হোক, আমি যেভাবেই প্রশ্নটা করি না কেন, উত্তর একই। ওই উত্তরটাই আ আপনারা নিজেদের মাথা থেকে বুদ্ধিমতো লিখবেন। আপনাদের নিজের পয়েন্ট লিখতে পারেন অথবা আমার এখানে কতগুলা পয়েন্ট দেওয়া আছে সেগুলোও ব্যাখ্যা করে লিখতে পারেন। কোন সমস্যা নাই, একই জিনিস। তাহলে চ্যাপ্টার 3 থেকে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে আ ভাইরাস, ওয়ার্মস এবং ডিডস এগুলা ভালোমতো পড়বেন। ভাইরাস, ওয়ার্মস এবং ডিডস। আর আরেকটা পড়বেন সেটা হচ্ছে আ
কিভাবে আমরা এমপ্লয়ি হোক বা স্টুডেন্ট হোক বা আইটি রিলেটেড সাইবার সিকিউরিটি থেকে সাইবার সিকিউরিটি রিলেটেড নলেজ আমি কিভাবে আরেকজনকে দিতে পারি বা আমি কিভাবে ওনাদেরকে শিখাইতে পারি। হ্যাঁ, যেমন স্ট্রং পাসওয়ার্ড ইউজ করা, হ্যাঁ? বা পাসওয়ার্ড শেয়ার না করা কিংবা আনইউজুয়াল অ্যাক্টিভিটি রিপোর্ট করা, হ্যাঁ? নেটওয়ার্ক ম্যানেজারকে এই বিষয়গুলো সম্পর্কে একটু লিখবেন। তাহলে আশা করা যায় আর কোনো সমস্যা হবে না। আর আরেকটা এখানে যে পারপেট্রেটর এর মধ্যে হ্যাকারটা একটু পড়বেন। হ্যাকারটা পড়বেন যে হ্যাকার কারা? হ্যাকাররা আ মা আমি যদি এরকম বলি যে হ্যাকাররা কি সোসাইটির কোনো ভালো করতে পারে? হ্যাঁ? হ্যাকাররা তো সাধারণত হ্যাক করে মানুষের ইনফরমেশন চুরি করে বা বিক্রি করে। কিন্তু হ্যাকাররা কি মানুষের ভালোর জন্য কোনো কাজ করতে পারে? এরকম যদি আমি প্রশ্ন দেই, হ্যাঁ? যে ক্যান হ্যাকারস বি ইউজফুল টু দ্য সোসাইটি? তারা কি সোসাইটি সার্ভিসের জন্য কোনো কাজ করতে পারে? সো এখানে আরেকটা পয়েন্ট আমরা পাইলাম। তাহলে হ্যাকারটাও পড়বেন। যে হ্যাকাররা যদি মানুষের কোনো উপকার করে থাকে হ্যাকটিভিজম এর মাধ্যমে হোক কিংবা আ কিংবা দেখা যাচ্ছে যে সাইবার সিকিউরিটি ট্রেনিং এর মাধ্যমে হোক কিংবা পুলিশ কিংবা ইন্টেলিজেন্স দের সাহায্য করার মাধ্যমে হোক, যেভাবেই হোক বা একটা কোম্পানির বা সিকিউরিটি থ্রেট বা ভালনারেবিলিটি খুঁজে দেওয়ার ক্ষেত্রে হোক, এভাবে নানানভাবে তারা সোসাইটির হেল্প করতে পারে। এই জিনিসগুলা একটু সুন্দর করে ব্যাখ্যা করলেই হবে। হ্যাঁ? তাহলে হ্যাকারটাও পড়বেন। এই চ্যাপ্টার থেকে হ্যাকারটাও পড়বেন। তাহলে আমরা মোটামুটি অনেক কিছুই পড়ছি কিন্তু এর ভিতরে সব দিলাম না। যেমন চ্যাপ্টার 1 থেকে আমরা শুধুমাত্র আ আবার একটু দেখাই দিচ্ছি। চ্যাপ্টার 1 থেকে আমরা হচ্ছে শুধুমাত্র ইমপ্রুভিং বিজনেস ইথিক্স। ঠিক আছে? এখানে এটার উপরে আপনাদের প্রশ্ন ছিল কুইজে। আর কেউই ঠিকমতো লিখতে পারেন নাই। তো যাই হোক তো ইমপ্রুভিং কর্পোরেট এথিক্স এটা এখানে অনেকগুলা পয়েন্ট আছে। যেমন অ্যাপয়েন্টিং কর্পোরেট এথিক্স অফিসার, তারপর এথিক্যাল স্ট্যান্ডার্ড সেট বাই দ্য বোর্ড অফ ডিরেক্টরস। হুম? এই পয়েন্টগুলো একটু পড়বেন। এগুলো মুখস্থ করার দরকার নেই। মুখস্থ করে জীবনেও কুলাইতে পারবেন না। পড়লে ওখান থেকে নিজের আন্ডারস্ট্যান্ডিং থেকে কিছু লিখবেন। হ্যাঁ? কারণ প্রশ্ন তো ডাইরেক্ট আসবে না। প্রশ্ন বিভিন্নভাবে আসতে পারে। হ্যাঁ? ইনক্লুডিং এথিক্যাল ক্রাইটেরিয়া ইন এমপ্লয়ি অ্যাপ্রেইজাল, তারপরে রিকোয়ারিং এমপ্লয়িজ টু টেক এথিক্যাল ট্রেনিং। এরকম আর 5 স্টেপস এথিক্যাল ডিসিশন মেকিং। চ্যাপ্টার 2 থেকে আমরা দেখলাম হচ্ছে ট্রেড সিক্রেট এবং ট্রেড সিক্রেট কি জিনিস? এটা কেন প্রবলেম সৃষ্টি করে এমপ্লয়ারের সাথে? আর আরেকটা দেখলাম কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট মানে ওয়ার্কারের সাথে আইটি ওয়ার্কারের সাথে ক্লায়েন্টের একটা সমস্যা। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বলতে কি বোঝায়? এটা একটা দেখছি। আর হচ্ছে গভর্নমেন্ট লাইসেন্সিং এর সমস্যা কি? হ্যাঁ, গভর্নমেন্ট লাইসেন্সিং এ কি প্রবলেম সেটা একটা দেখছি। আরেকটা হচ্ছে প্রফেশনাল কোড অফ এথিক্স। এটা কেন প্রয়োজন? আইটি ওয়ার্কারদের একটা কোড অফ এথিক্স ডেভেলপ করার প্রয়োজন কেন আছে? হ্যাঁ, সেই পয়েন্টটাও আমরা একটু দেখছিলাম। এই যে এখান থেকে। এখান থেকে এইখানে বিভিন্ন পয়েন্ট আছে। দেখেন ভিতরে পয়েন্ট আছে। পয়েন্টগুলো একটু পড়বেন, বুঝার চেষ্টা করবেন, নিজের মতো লিখবেন। আর ফাইনালি চ্যাপ্টার 3 থেকে তো আমরা দেখাইলামই যে ভাইরাস, ওয়ার্ম এবং ডিডোস। হ্যাকাররা কারা, হ্যাকাররা কিভাবে কাজ করে, হ্যাকাররা ভালো-মন্দ কি করতে পারে এই বিষয়ে। অ্যান্ড ফাইনালি আপনাকে যদি কাউকে শিখাইতে বলা হয় যে আপনি সাইবার সিকিউরিটি রিলেটেড একটা টিচিং করেন, মানুষকে শিখান। তাহলে আপনি কি সাজেশন তাকে দিবেন? হুম? কারণ সাধারণ মানুষের তো এত নলেজ নাই। আপনারা সোনারগাঁ ইউনিভার্সিটি সিএসই ইঞ্জিনিয়ার হচ্ছেন। আপনাদের ডেফিনিটলি মানুষের প্রতি একটা রেসপনসিবিলিটি আছে, সোসাইটির প্রতি একটা রেসপনসিবিলিটি আছে। যে আপনারা আইটি রিলেটেড বিষয়গুলো মানুষকে হেল্প করবেন, বুঝাইতে সাহায্য করবেন যাতে তারা নিজেদেরকে এই সাইবার অ্যাটাক থেকে বা সাইবার বিভিন্ন ক্রিমিনাল থেকে নিজেদের প্রোটেক্ট করতে পারে। তো ওভারঅল এই ৩ টা চ্যাপ্টারের উপর এই প্রশ্নগুলাই আমরা একটু পড়ব। আ ইম্পোর্টেন্ট বিষয় যেটা সেটা হচ্ছে আম কুইজে আপনারা মোর অর লেস প্রায় সবাই বিভিন্ন ধরনের এআই থেকে লিখছেন। তো অনলাইন ক্লাসের এটাই একটা সমস্যা যে আসলে এআই বা বই এগুলো আপনাদের কাছে থাকেই। তো যার কারণে এটা আমারও আটকানোর উপায় নাই। আর আপনারা প্রত্যেকেই ইউজ করছেন। এটা বোঝাই যাচ্ছে। কারণ আমার বেসিক্যালি খাতাগুলো তো সব আমার কাছে আসছে। সো আসলে সবার লেখা সেম। তো এই জিনিসটা কিন্তু স্যার মিড টার্মে অ্যাকচুয়ালি পসিবল না। কারণ মিড টার্মে আপনাকে ফোন বা এই ধরনের কিছু ইউজ করতে দেওয়া হবে না। সো মিড টার্মে প্রশ্ন আসবে ৪ টা। ৪ টার মধ্যে ৩ টা প্রশ্নের উত্তর দিতে হবে। ৩ টা প্রশ্নের জন্য আমরা ১.৫ ঘন্টা সময় পাবো। কিন্তু বাস্তবে কি ১.৫ ঘন্টা সময় পাওয়া যায় না। হ্যাঁ, দেখা যাচ্ছে যে খাতা দিতে তারপরে স্টেপলার করতে, এটা করতে, ওটা করতে অনেক সময় চলে যায়। সো ২০ থেকে ২৫ মিনিটের বেশি সময় আপনারা পাবেন না।
ওই সময়ের মধ্যে যাতে নিজে ২-৪ টা লাইন লিখতে পারেন, এরকম ক্যাপাবিলিটি নিয়েই পরীক্ষার হলে আইসেন। হ্যাঁ? পরীক্ষার হলে কোনো irrelevant আজেবাজে লেখা, অনেকে থাকে এই যে প্রশ্নের মধ্যে একটা গল্প লেখা থাকবে। এই গল্পের লাইনই ৪ লাইন, ৪ লাইন করে প্রত্যেকটা প্রশ্নের উত্তরে লেখেন, খাতা ভরার জন্য। এই ধরনের কাজ করবেন। খাতা ভরে লাভ নাই। খাতা ভরা যদি irrelevant আজেবাজে কথা লেখা থাকে আমি ১ মার্কও দিব না। কিন্তু যদি পয়েন্টের মধ্যে নিজের মাথা থেকে হোক, হ্যাঁ? বা যেখান থেকেই শিখেন না কেন, শিখার ক্ষেত্রে কোনো সমস্যা নাই। কিন্তু বেসিক্যালি যেটা হচ্ছে যে এই যে এআই দিয়ে আপনারা লিখছেন, এগুলা একটাও তো আপনার ব্রেইন থেকে আসে নাই। এটা বেসিক্যালি আপনি আ প্রশ্নটা আমি দিচ্ছি সেখান থেকে কপি করছেন। এখান থেকে কপি করে পেস্ট করছেন। ChatGPT হোক বা এখন বিভিন্ন ধরনের নতুন এআই আসছে। যেখান থেকেই হোক অ্যান্সারটা চলে আসে। তো আ সেইটা কুইজে করছেন ঠিক আছে, নাম্বার পেয়ে গেছেন। কিন্তু মিড টার্মে কিন্তু এরকম নাও হইতে পারে। এজন্য আমি প্রত্যেকের কুইজের নিচেই একটা কথা লিখে দিছি যে, আপনি যদি এই ধরনের লেখাই মিড টার্মে আনতে পারেন, তাহলে এই ধরনের মার্কই পাবেন। আর যদি ঠিক আছে, ওই উম অ্যাকচুয়াল যে অবস্থা আপনাদের যেটা আমি জানি, ঠিক না? আমার অভিজ্ঞতা থেকে বলি বা আপনার কুইজের হাতের লেখা দেখেই বলি না কেন, ওই অ্যাকচুয়াল স্কিলটা যদি ওরকম না থাকে তাহলে কিন্তু ওরকম নাম্বার আসবে না। হ্যাঁ? সো ওইভাবেই আপনারা আশা করি আ পরীক্ষাটা দিবেন। ভয়ের কিছু নাই। কোন কিছু মুখস্থ লিখতে হবে না। আগেই বলতেছি। যারা মোটামুটি কুইজে ভালো করছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কোন কিছুই মুখস্থ বা কোন কিছুই আ আপনাদেরকে ডিমান্ড করব না যে এটার উত্তর এইটাই হবে। আপনি যেকোনোভাবেই লিখতে পারেন উত্তর, কোন সমস্যা নেই। হ্যাঁ? কিন্তু পয়েন্টের মধ্যে লেখেন। যেটা উত্তর সেটার একেবারে উত্তর মেরু, দক্ষিণ মেরু উত্তর লিখলে তো হবে না। হ্যাঁ? বা একেবারেই irrelevant অপ্রাসঙ্গিক। ঠিক আছে? আজেবাজে কথা বা প্রশ্নটাই লেখা। এগুলোর ক্ষেত্রে কিন্তু কোন নাম্বার আসবে না। এই ক্ষেত্রে কিন্তু আমি গত সেমিস্টারেও ফেল দিছি। এই সেমিস্টারেও ফেল আসতে পারে। তো সে যাই হোক, তো আশা করি আপনারা সবাই মিড টার্মটা ভালোমতো দিবেন। আমি আ আপাতত এটুকুই সাজেশন আপনাদের। আমি অনেকগুলাই সিলেবাস কমায় দিছি। তেমন বেশি পড়া নাই। একটু পড়বেন। আমি কোন কিছু মুখস্থ করতে বলতেছি না। আগেই বলতেছি মুখস্থ করার দরকার নাই। আপনি পড়েন, পড়লে কিছু আইডিয়া বা পয়েন্ট মাথায় আসবে। ওগুলার উপর একটু ব্যাখ্যা করে লিখবেন। শুধু পয়েন্টের উপরে নাম্বার অত আসবে না। পয়েন্টটা লিখে ২-১ লাইন ব্যাখ্যা করবেন। তাহলেই জিনিসটা একটা পরিপূর্ণতা পাবে। আ ওকে, গুড লাক ফর দ্যা এক্সামস। আর কোন ধরনের যদি প্রশ্ন থাকে আপনি অ্যা এই Google Classroom এ যে পোস্টটা থাকবে এটার নিচে কমেন্ট করতে পারেন অথবা আম সিআর এর মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন বা আমার সাথে ডাইরেক্টও যোগাযোগ করতে পারেন। সমস্যা নেই। WhatsApp এ আমাকে নক দিতে পারেন যে, "স্যার এই প্রশ্নের উত্তর বুঝি নাই" বা সামথিং বা এরকম। হ্যাঁ? যদিও আশা করা যায় যে আমি প্রায় প্রত্যেকটা জিনিসেই আপনাদের কুইজে ব্যাখ্যা মতো দিয়ে দিছি। হ্যাঁ? আপনাদের কুইজটার প্রায় প্রত্যেকেরই কিছু না কিছু প্রাইভেট কমেন্ট লেখা ছিল। So এখানে আমার মনে হয় না কোনো সমস্যা হওয়ার কথা। যে কারোরই কুইজের নিচেই বেশ চেষ্টা করছি আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব ডিটেইল এক্সপ্লেনেশন দেওয়ার। হ্যাঁ? এরকম আমি এক্সপ্লেনেশন কিন্তু আপনাদের দিয়ে দিছি। সো আপনাদের আইডিয়া থাকার কথা যে কেন কোন জায়গাটায় কি ধরনের প্রবলেম হইছে। তারপরেও যদি কোন সমস্যা থাকে আপনি আমাকে WhatsApp এ নক দিতে পারেন। ঠিক আছে। তাহলে এই পর্যন্তই থাক। কোন প্রবলেম থাকলে আপনারা Google Classroom এ আগে কমেন্ট করেন। কারণ দেখা যাচ্ছে কি একই প্রবলেম ৪-৫ জনের থাকতে পারে। ওখানে কমেন্ট করলে আমি সবার উদ্দেশ্যেই জিনিসটা হয়তো আরেকটা ভিডিও হোক বা অ্যা কমেন্টের মাধ্যমে হোক, যেভাবেই হোক আমি এটার একটা রেজাল্টের অ্যান্সার দিতে পারি। ওকে, আল্লাহ হাফেজ। সালাম আলাইকুম।